গত প্রায় ১৫টি বছর ধরে আমাদের যে জাতীয় অর্থনীতি, এর উপর অর্থদানবদের যে সন্ত্রাস এবং অর্থদানবরা যেভাবে বলাৎকার করে চলেছে, সেই বলাৎকারের কারণে আমাদের যে ১৮ কোটি মানুষ, তাদের সকলের যে রুটি-রুজি, সেই রুটি-রুজির উপর রীতিমতো গজব পড়েছে। দেশের চলমান অর্থনৈতিক দুরবস্থা এবং যে অব্যবস্থাপনা, এর কারণে ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো মানুষ নেই। প্রান্তিক জনগোষ্ঠী, যারা মেথর কিংবা কৃষক কিংবা সেই খেটে খাওয়া দিনমজুর, তাদের হক থেকে শুরু করে এই সমাজের একেবারে উঁচু তলার যারা ধনী ব্যক্তি, বহু পুরুষ ধরে ধনসম্পদ অর্জন করে চলেছেন এবং ভোগ বিলাসে তারা সেই সুখ সম্পদ ব্যয় করে নিজেদেরকে স্বর্গের বাসিন্দা রূপে মোটামুটি প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, তারাও এখন দুই চোখে রীতিমতো জাহান্নামের আগুন দেখতে পাচ্ছেন। আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তির প্রধানতম যে খাত, সেই খাতটি হলো ব্যাংকিং খাত। এই ব্যাংকিং খাতে মানুষ তার যে অতিরিক্ত অর্থ, সেটা সেখানে জমা রাখে, অনেকে সেখান থেকে লাভবান হয় এবং অনেকে এর মাধ্যমে আরো বেশি লাভবান হওয়ার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই বড় বড় ব্যবসা বাণিজ্য তারা শুরু করে। তো এই পুরো ব্যাংকিং সেক্টরে এই যাবৎকালে যে লোপাট হয়েছে গত 15টি বছর ধরে, কেবলমাত্র সরকারি হিসাবে যদি ধরা হয়, এই লোপাটের সংখ্যা কত হবে? 2 লক্ষ কোটি টাকা। এবং যদি খেলাপি ঋণের কথা চিন্তা করা হয়, যে ঋণ নিয়েছে আর ফেরত দেবে না, এদের সংখ্যাও, অর্থাৎ এই খেলাপি যারা ঋণ নিয়েছে সেই ঋণকারীদের সংখ্যা যেভাবে হু হু করে বাড়ছে, আর ঋণের পরিমাণ তাও প্রায় 1 লক্ষ কোটি টাকা। এবং অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ 5,000 কোটি টাকা নিয়ে যায়, কেউ 20,000 কোটি টাকা নিয়ে যায়, কেউ 50,000 কোটি টাকা নিয়ে যায়, কেউ 80,000 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে যায়, নিয়ে আবার আমাদের সমাজে বুক ফুলিয়ে তারা চলাফেরা করে। কেউ একেবারে কপালে নামাজ পড়ার 10-12টা দাগ, কারো কারো মুখ ভর্তি দাড়ি, কেউ কেউ কথা বললে মনে হয় যেন আমেরিকার প্রেসিডেন্ট কথা বলছেন, এইরকম তাদের ক্ষমতা চোরদের। তো এরকম চোরেরা আমাদের সমাজে ঘোরাফেরা করছে এবং আমাদেরটা খেয়ে আমাদের উপর ছড়িয়ে ঘোরাচ্ছে। এর ফলে শারীরিকভাবে, মানসিকভাবে দেশের যারা বিবেকবান মানুষ, এটা বিরাট শ্রেণী রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। সৎকর্ম করে, পরিশ্রম করে যারা সৌভাগ্যের সোপানে যারা উন্নীত হতে চান, সৌভাগ্যকে স্পর্শ করতে চান, তারা এখন চিন্তা ভাবনা করছেন যে 1000 বছরের যে নীতি কথা, সেগুলো এই বাংলায় এসে উল্টে যাচ্ছে কিনা, অর্থাৎ এখানে সত্যিকার অর্থে চোরদের রাজত্ব এটি প্রতিষ্ঠিত হতে চলেছে কিনা। তো এইরকম একটি অবস্থা যখন চলছে অর্থনীতিতে, তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষা, দীক্ষা এবং সরকারি ব্যবসা বাণিজ্য, অর্থাৎ যে সকল বড় বড় মেগা প্রকল্প রয়েছে, সেই মেগা প্রকল্পের দেশি বিদেশি কন্ট্রাক্টর নিয়োগ, সেই কন্ট্রাক্টরদের আবার বাংলাদেশি এজেন্ট নিয়োগ, সেই এজেন্টের আবার সাব এজেন্ট নিয়োগ, সব কাজই হচ্ছে একটা সিন্ডিকেটের মাধ্যমে। এবং সেই সিন্ডিকেটের সদস্য আবার যারা, তাদের সংখ্যাও 200 থেকে 300-র মধ্যে। এরাই ডিম সিন্ডিকেট, এরাই তেল সিন্ডিকেট, এরাই শ্রমবাজার নিয়ন্ত্রণ করে, এরাই শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে, এরাই
ব্যাংক লুটেরা, এই 2 থেকে 300 লোক। এর বাইরে কিছু লোক আছে আমাদের এই সমাজে যারা চাঁদাবাজি করে, অর্থাৎ এই সিন্ডিকেটের সবকিছু ম্যানেজ করে সবাইকে দিয়ে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, বিভিন্ন কন্ট্রাক্টর, সরকারি এবং বেসরকারি পর্যায়ে, তাদের কাছ থেকে আবার বিপুল অঙ্কের চাঁদা আদায় করতে হয়। এই চাঁদা আদায় করার জন্য একটা হাতুড়ি বাহিনী আছে। আবার সেই হাতুড়ি বাহিনী এই চাঁদা এনে দাদার কাছে দেয়। দাদা আবার তার সেই চাঁদা গডফাদারের কাছে পৌঁছে দেয়। জেলা পর্যায়ের গডফাদার বিভাগীয় পর্যায়ের গডফাদারকে দেয়, আর বিভাগীয় পর্যায়ের গডফাদার কেন্দ্রীয় গডফাদারের কাছে সেই চাঁদার অর্থ পৌঁছে দেয়। এর বাইরে আরেক শ্রেণীর চাঁদাবাজ রয়েছে, নিয়োগ, বদলি, এরপর ঘুষ, দুর্নীতি, এগুলো সাধারণত সরকারি কর্মকর্তারা করে থাকেন এবং অনেক জনপ্রতিনিধিও এর সঙ্গে জড়িত, নিয়োগ বদলির সঙ্গে, এবং মামলা মোকদ্দমা ভয়ভীতি দেখিয়ে কোনো কাজ ছাড়াই একজনের কাছ থেকে এই টাকাটা আদায় করে নিচ্ছে। জমি দখল, নদী দখল, আর অনেক কিছু। এইগুলো করে যে পুরো অর্থনীতির 12টা বাজিয়ে কোনো কোনো গডফাদার 10,000 কোটি, কোনো কোনো গডফাদার 1 লাখ কোটি, কেউ কেউ তো আরও বেশি টাকা দেশের ভিতরে এবং দেশের বাইরে তারা অর্জন করেছে এবং ইচ্ছে মতো দেশে রেখেছে, আবার ইচ্ছে মতো দেশের বাইরে পাচার করে তারা পায়ের উপর পা তুলে রীতিমতো পুরো দেশটাকে সর্বনাশ করে ফেলেছে। তো এইরকম যে অবস্থা, সেই অবস্থাতে সবচেয়ে বড় যে শয়তান, সেই শয়তানের একটা পশম স্পর্শ করার ক্ষমতা আমাদের কারোরই নেই। এই শয়তান ঠিক আল্লাহ যে সৃষ্টি করা শয়তান, তার চাইতেও বদমাশ, তার চাইতেও নিষ্ঠুর। এর কারণ হলো ইবলিস ঘুষ খায় না, ইবলিস টাকা সঞ্চয় করে না, ইবলিস জেনা করে না, ইবলিস ব্যভিচার করে না, ইবলিস অপহরণ করে না, ইবলিস কাউকে গুলি করে না, ইবলিস কোনো মানুষকে মারে না, একটা চড়ও দেয় না, চুলকানিও দেয় না, শুধু মানুষের মনে সে কুপরামর্শ দেয়। এই হলো ইবলিস। তো সেই তুলনায় যে মানুষ খুন করে, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সব জায়গা থেকে অর্থ লোপাট করে, আপনি তাদেরকে ইবলিসের চাইতে কি বলবেন? তো এই জন্য এই শ্রেণীর লোকদেরকে আমি বলি তারা হলো বড় শয়তান, ইবলিসের বাবা। এরপরে আছে মেজ শয়তান, এই মানুষদের মধ্যেই, যারা এই বড় শয়তানের পরবর্তী স্তরে পুরো নেটওয়ার্কটাকে নিয়ন্ত্রণ করেন। এরপরে আছেন সেজ শয়তান। 3 শ্রেণীর শয়তান কেন্দ্রীয়ভাবে 3টি স্তরে বা 3টি টায়ারে বিভক্ত হয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড তারা নিয়ন্ত্রণ করছে। সরকারি হোক, বেসরকারি হোক, যত কিছু হোক না কেন, এই 3টি টায়ারের মধ্যে থাকে। তো এইভাবে চলতে 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 যে দুর্নীতির যে মহাসাগর, মহা আকাশ তৈরি হয়ে গেছে, সেই দুর্নীতির মহাসাগরে, মহা আকাশে যে 2-4 জনের নাম শোনা যাচ্ছে, সরকারি সাবেক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদেরকে নিয়ে খুব তোলপাড় হচ্ছে। আর আমরা যারা ফিডার খাওয়া সাধারণ নাগরিক রয়েছে, কিছু বুঝি না। আমরা এই সকল যে চুনোপুঁঠি, যারা হয়তো 1,000 কোটি টাকা চুরি করেছে, যারা হয়তো 2,000 কোটি টাকা চুরি করেছে, তাদেরকে নিয়ে যে কি লাফালাফি করছি, সারা দেশ এত সৎ হয়ে গিয়েছে যে সকল চুনোপুঁটিকে ধরা হচ্ছে, সারা দেশের কর্তারা এত শক্তিশালী হয়ে পড়েছে যে দুর্নীতির একটা চুনোপুঁটিকে তারা ছাড় দিচ্ছে না। কিন্তু দেখা গেল যে দুর্নীতির রাঘব বোয়াল, দুর্নীতির নীল তিমি, দুর্নীতির ঈগল, দুর্নীতির শকুন, এসবদের
স্পর্শ করা তো দূরের কথা, চুনো পুঁঠির যে পুঁটি মাছ তো আপনারা সবাই চিনেন, চুনো পুঁটি, তিত পুঁটি, মলা ঢেলা, এই সমস্ত মাছের লেজ ধরা, সেই লেজ ধরা কিন্তু অত সহজ জিনিস নয়। এবং এরা যখন চলাফেরা করতে শুরু করে নদীর মধ্যে, তখন বোয়ালের লেজ ধরা যায়, কিন্তু চুনো পুঁঠির লেজ কিন্তু ধরা যায় না। ফলে চুনো পুঁটিকে ধরে ফেলবে বলে যারা খুব দাম্ভিকতা দেখিয়েছিল, চুনো পুঁটি ফুস, চুনো পুঁটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যে কোথায় গেল, সে কি কাদার মধ্যে ঢুকলো, নাকি সে পানির মধ্যে ডুব দিল, নাকি সে অন্য রাঘব বোয়ালের পেটের মধ্যে ঢুকে নিরাপদে সে চুপটি মেরে ঘাপটি মেরে বসে রইল। আমরা সবগুলো চদু হয়ে পড়েছি। দ্য বাঙালি বিকামে চদু বাঙালি। আমরা এখন আর কোনো সেই চুনোপুঁটিদেরকে খুঁজে পাচ্ছি না। আমার ব্যক্তিগত অভিমত হলো যে এ সকল চুনোপুঁটিকে মেরে ধরে কোনো লাভ নেই। বিশেষ করে যারা অবসরে সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদেরকে ধরে কোনো লাভ নেই। যদি ধরতে হয়, তাহলে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত এবং সার্ভিসে আছেন, সেটি যদি ধরা হয়, তাহলে একটা আওয়াজ তৈরি হয়ে যাবে। বা আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন যেটা করে, সেটা হলো একটা মানুষ রাজনীতি থেকে অবসর নেওয়ার পর কিংবা তার রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়ার পরে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা আছে, মামলা চলছে, অনেকে জেল খাটছেন, কিন্তু এটা কোনো সামাজিক প্রভাব তৈরি করছে না, নো ইম্প্যাক্ট অ্যাট অল। কিন্তু যদি একজন ক্ষমতাধর মন্ত্রীকে, একজন সংসদ সদস্যকে, একজন সচিবকে বা অন্য ধরুন ডিসিকে, এসপিকে এভাবে একেবারে স্পট ইনস্ট্যান্টলি, অর্থাৎ তারা যে অবস্থায় রয়েছে সেখানে সঙ্গে সঙ্গে এরকম যদি ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে ধরা হয়, গ্রেপ্তার করা হয়, তাহলে দুর্নীতি দমনের যে আন্দোলনটি, এই আন্দোলনটি বেগবান হবে এবং মানুষের মনে এটি নিয়ে ইতিবাচক একটি আশা তৈরি হবে। বেনজিরকে নিয়ে যা কিছু হচ্ছে, এটিকেই নিয়ে মানুষ হাসাহাসি করছে এবং বেনজিরের 2 পয়সার মূল্য এখন বাংলাদেশের সমাজে নেই। কিন্তু বেনজির যে দুর্নীতি করছে, সে কবের থেকে? র্যাবের সে যখন ডিজি ছিল, সে কি তখন দুর্নীতি করেনি? সে যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিল, সে কি তখন দুর্নীতি করেনি? তার এই অর্থবৃত্ত তো একদিনে হয়নি, বহুদিন সময় লেগেছে। তিনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন কি করেছেন না, এটা নিয়ে এখন অনেক কাহিনী হচ্ছে। তো এই বিষয়গুলো যদি তিনি থাকাকালীন অবস্থায় সাহস করে কেউ করত, তাহলে এটা একটা ইতিহাস তৈরি হয়ে যেত। চুনোপুঁঠির সঙ্গে ফাইট করা কোনো অবস্থাতেই শক্তিশালী মানুষের পক্ষে শোভা পায় না। এগুলো দুর্বলের কাজ, অধমের কাজ। তো কাজেই এই দুর্বলতা, অক্ষমতা এবং অধমের যে মনোবৃত্তি, এটি ত্যাগ করে আমাদের যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে এই বড় শয়তান, ছোট শয়তান, মেজ শয়তান প্রকৃতির লোকদেরকে ধরার হিম্মত তৈরি হোক, আল্লাহর দরবারে প্রার্থনা করছি।